প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশের সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কি ভূমিকা ছিল। গত শনিবার 15 ফেব্রুয়ারি রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক পোস্টে এসব কথা বলেন। তিনি লেখেন, প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই এবং আগস্টের সহিংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কেউ কেউ পুরনো বাংলা প্রবাদটি স্মরণ করিয়ে দিয়েছিলেন, খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনৈতিক ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। 1990 সালের সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন, তখন তার বয়স ছিল 59 বছর। উল্লেখ করে তিনি লেখেন, তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠিয়ে দুর্নীতির অভিযোগে মামলা করে। পরবর্তীতে খালেদা জিয়ার সরকারও একই নীতি অনুসরণ করে। বিএনপি এবং আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেন। ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের ওপর নির্ভর করতে হয়। তবে সবাই জানত এরশাদ রাজনীতিতে ফিরবেন, কারণ তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। প্রেস সচিব লেখেন, শেষ পর্যন্ত এরশাদ রাজনীতিতে ফিরে আসেন এবং প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিংমেকার হিসেবে প্রভাবিত ছিলেন। তার দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের পেছনে একটি কারণ ছিল, আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে তীব্র নিন্দার মুখে পড়তে হয়নি। কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনায় নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেফতার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। তিনি আরও লেখেন, এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচার যন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত, যা মূলত ওয়ার অন টেররের অংশ হিসেবে একটি প্রচার কৌশল। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সব প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। দুঃখিত আপা, এটি শেষ। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।